অনেকেরই বক্তব্য ছিল আওয়ামী লীগ একাই মুক্তিযুদ্ধ করবে, অন্য কোন দল বা গোষ্ঠী করুক তা হবে না। দৈনিক ইনকিলাবের সাথে জনাব শান্তিময় রায়ের সাক্ষাৎকার। এক ধরনের সুবিধাবাদী নেতৃত্বের অধীনেই দেশ স্বাধীন করে গণমুক্তির স্বপ্ন দেখছেন কর্নেল ওসমানী। পরিকল্পনা করেছেন গেরিলা যুদ্ধ করার। অবশ্য তার কথার ফাঁকে তিনি ইঙ্গিত দিয়েছেন দীর্ঘস্থায়ী সংগ্রামের পক্ষপাতী তিনি ও তার সরকার নন। তার মানেই বা কি? তবে কি পর্দার অন্তরালে মুক্তিযুদ্ধ নিয়ে অন্য কোন ষড়যন্ত্র চলছে প্রবাসী আওয়ামী লীগ সরকার এবং ভারতীয় সরকারের বোঝাপড়ার মাধ্যমে? তড়িঘড়ি করে অস্থায়ী দলীয় সরকার কায়েম করার মতো তাড়াহুড়া করে স্বাভাবিক পরিণতির পরিবর্তে অস্বাভাবিকভাবে বাংলাদেশকে তথাকথিত স্বাধীনতা প্রদানের ফন্দি আঁটা হচ্ছে কি সবার অলক্ষ্যে? ভারতীয় নীল নকশা যা আমরা দিল্লিতে অনুভব করে এসেছি তার সাথে কোথায় যেন একটা যোগসূত্র খুঁজে পেলাম। তবে কি কর্নেল ওসমানীও ভারতীয় নীল নকশা বাস্তবায়নেরই একজন? এই কথা বিশ্বাস করতে মন কিছুতেই সায় দিচ্ছিল না। কর্নেল ওসমানীকে আমরা চিনি একজন নির্ভীক, স্পষ্টবাদী, স্বাধীনচেতা একজন বাঙালি সৈনিক হিসেবে। অবসর গ্রহণের পর হালের রাজনীতিতে যোগদান করে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি হয়েছেন তিনি। কিন্তু তাই বলে কোন লোকের চরিত্র তো রাতারাতি সম্পূর্ণভাবে বদলে যায় না। তার বেলায় বা সেটা কি করে সম্ভব? একবার ভাবলাম আমাদের দিল্লির অভিজ্ঞতা তাকে সম্পূর্ণ খুলে বলে আমাদের মনোভাব পরিষ্কারভাবে ব্যক্ত করি। আবার ভাবলাম আগে তার কাছ থেকে বুঝে নিতে হবে তিনি এসবের সাথে কতটুকু জড়িত। সেটা না বুঝে সবকিছু খুলে বললে হিতে বিপরীত হতে পারে। আমরা তিনজনই মহাবিপদের সম্মুখীন হতে পারি। প্রাসঙ্গিক চিন্তা ভাবনা নিয়ে উভয় সংকটে পড়লাম। আলোচনাকালে কর্নেল ওসমানী হঠাৎ করেই বলে উঠলেন, আই হ্যাভ ডিসাইডেড টু সেন্ড ইউ অ্যান্ড মোস্ট আস্ক গারিলা অফিসার টু চা সেক্টর কমান্ডার্স অ্যান্ড নোর শাল বে এট চা এইচকিউ আসমি এডিসি এবং পার্সোনাল স্টাফ অফেয়ার পিএসও। তার কথা শুনে চমকে উঠলাম। কি অবাক কাণ্ড! তাহলে কর্নেল ওসমানী আমাদেরকে নিয়ে ভারতীয় সরকার এবং প্রবাসী সরকার কি ভাবছে সে সম্পর্কে কি কিছুই জানেন না। মনে খটকা লাগলো। মনে করলাম আমাদের ব্যাপারে হয়তো বা সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং তাজউদ্দিন ও ভারতীয় সরকারের প্রতিনিধিরা। জনাব তাজউদ্দিন তখন পর্যন্ত কর্নেল ওসমানীকে তাদের সিদ্ধান্ত সম্পর্কে কিছুই জানাননি। আশ্চর্য! মুক্তিফৌজের কমান্ডার ইলুচিফ এর কাছে বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফোর্স নামের স্পেশাল পলিটিক্যাল ফোর্স গঠনের ব্যাপারে সবকিছুই গোপন রেখেছেন অস্থায়ী সরকার প্রধান জনাব তাজউদ্দিন আহমদ। তার মানে এ ব্যাপারে কর্নেল ওসমানীকেও বিশ্বাস করেনি ভারত এবং আওয়ামী লীগ সরকার। মনে আশার সঞ্চার হলো। কর্নেল ওসমানী নীল নকশার প্রণেতাদের একজন নয়। নিশ্চিন্ত হলাম। তাকে বিশ্বাস করে সবকিছুই বলা যায়। বেচারা কর্নেল ওসমানী। তাকে সিড ট্র্যাক করে ইতিমধ্যেই অন্য খেলা শুরু হয়ে গেছে অথচ তিনি তার কিছুই জানেন না। কিছুক্ষণ ভেবে নিয়ে আমি বললাম, স্যার আপনি আমাদের গেরিলা অ্যাডভাইজার হিসাবে নিয়োগ করতে চাচ্ছেন এতে আমরা কৃতজ্ঞ। কিন্তু স্যার, জনাব প্রধানমন্ত্রী ও ভারতীয় কর্তৃপক্ষ আমাদের নিয়ে অন্য কিছু চিন্তা করছেন। আপনি কি বিএলএফ গঠন করার ব্যাপারে কিছুই জানেন না? হোয়াট ইজ বিএলএফ? ক্যান ইউ ফ্র্যাঙ্কলি টেল মি হোয়াট ইজ গোয়িং অন? জিজ্ঞেস করলেন তিনি। নিশ্চয়ই বলবো স্যার। আপনাকে বিশ্বাস করে সবকিছুই খুলে বলবো। মুক্তিযুদ্ধের কর্ণধার হিসেবে আপনার উপর আমাদের অগাধ বিশ্বাস রয়েছে। আতির সাথে আপনি কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারেন না সেটা আমাদের বদ্ধমূল ধারণা। জাতীয় স্বার্থ বিরোধী যে কোন চক্রান্তকে নস্যাৎ করে দেবার মতো দৃঢ়তাও আপনার রয়েছে সে ব্যাপারেও আমরা তিনজনে একমত। আমাদের অনুরোধ সবকিছু শুনে আপনি উত্তেজিত না হয়ে অভ্যন্তরীণ শান্তিভাবে চিন্তা করবেন ভবিষ্যতে করণীয় সম্পর্কে। যে কোন অসতর্ক পদক্ষেপে চরম মূল্য দিতে হতে পারে আমাদের সবার। আই প্রমিস ইউ, ইট উইল বি জাস্ট বিটুইন মি অ্যান্ড ইউ থ্রি। নো, লেট মি চার এভরিথিং থট ইউ ওয়ান্ট টু টেল ইন ডিটেইলস। তার অভয় অঙ্গীকারে আন্তরিকতার আবেদন স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। আমি বলতে লাগলাম, স্যার, দিল্লিতে আমাদের সময় কেটেছে জেনারেল ওবান সিং ও তার সহকর্মীদের সাথে। গেরিলা যুদ্ধের জন্য প্রয়োজনীয় বিষয়াদির প্রশিক্ষণ ছাড়াও রাজনৈতিক মোটিভেশন দেয়া হয়েছে আমাদের।
ভারতীয় কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ বর্তমান অবস্থায় গঠিত মুক্তিবাহিনীর বেশিরভাগ কর্মকর্তা এবং সদস্যদের পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারছেন না। প্রবাসী আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের সার্বিক আনুগত্য সম্পর্কেও তারা সন্দেহান। প্রবাসী আওয়ামী সরকার ও তাদের দল জাতীয় মুক্তি সংগ্রামে কার্যকরী ইফেকন্টাইভে নেতৃত্ব সফলতার সাথে কতটুকু দিতে পারবে সে সম্পর্কেও ভারত সরকার সুনিশ্চিত নয়। রাজনৈতিক দল হিসাবে চারিত্রিক দুর্বলতা আওয়ামী লীগের রয়েছে প্রচুর। আদর্শগতভাবে রক্তক্ষয়ী একটি জাতীয় মুক্তি সংগ্রামের নেতৃত্ব দেবার মতো মানসিকতা ও প্রস্তুতি কিংবা চরম ত্যাগ স্বীকার করার মতো চারিত্রিক গুণাবলীও নেই দলের বেশিরভাগ সদস্যদের মধ্যে। সেক্ষেত্রে এ সংগ্রাম দীর্ঘস্থায়ী হয়ে পড়লে নেতৃত্ব চলে যেতে পারে আওয়ামী লীগের হাত থেকে। আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে মূলত দুটি শক্তি: চরমপন্থী রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ বিপ্লবীরা অথবা প্রাক্তন সেনা বাহিনী, আনসার, ইপিআর, মুজাহিদ এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। বর্তমান পরিস্থিতিতে মুক্তি বাহিনীর মধ্যে এদের অবস্থান অতি সুদৃঢ়। দীর্ঘকালীন যুদ্ধে ক্রমান্বয়ে তাদের শক্তি বেড়ে যাবে। পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা দুর্বল হয়ে পড়বে। সেই অবস্থায় ভারতের বিভিন্ন জাতিসত্তার স্বাধীনতা সংগ্রামগুলোও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ভারতীয় কর্তৃপক্ষ। এ বিষয়ে তারা বিশেষভাবে চিন্তিত, যেহেতু ভারত সরকার আওয়ামী লীগের নেতৃত্বের বাইরে অন্য কাউকেই বিশ্বাস করছে না। সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে একমাত্র আওয়ামী লীগের নিয়ন্ত্রণেই পরিচালিত করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। যুদ্ধকালীন এবং যুদ্ধাত্তর উভয় অবস্থায় আওয়ামী লীগ সরকারের নেতৃত্বের বিরুদ্ধে যে কোন হুমকির মোকাবেলা করার জন্য বিশেষভাবে গঠন করা হবে একটি সম্পূর্ণ রাজনৈতিক সশস্ত্র বাহিনী। বাহিনীর নাম হবে বিএলএফ, বাংলাদেশ লিবারেশন ফোর্স। এ বাহিনীর সংখ্যা হবে প্রায় 1 লক্ষ। আওয়ামী লীগের স্থানীয় নেতারা এবং কেন্দ্রীয় যুব এবং ছাত্র নেতারাই বিভিন্ন অঞ্চল এবং যুব শিবির এবং শরণার্থী শিবির থেকে রিক্রুটমেন্টে সহযোগিতা করবেন এই বিএলএফ গঠনের ব্যাপার। রিক্রুটেড সদস্যদের ট্রেনিং এর ব্যবস্থার ভার গ্রহণ করবে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ সদস্যরা। ট্রেনিং শেষে ওদের ভরণপোষণ এবং ডিপ্লয়মেন্ট করা প্রভৃতি বিষয়ে সবকিছুই করবে ভারতীয় কর্তৃপক্ষ। এ বাহিনী সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ এবং আমরা 3 জন ছাড়া কেউ কিছু জানতে পারবে না। আমাদের দায়িত্ব পালন করতে হবে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীর মাঝে লিয়াজো অফিসার হিসেবে। এ বাহিনীর মূল কাজ হবে স্বাধীনতা উত্তরকালে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থেকে আওয়ামী লীগ এবং ভারতীয় সরকারের স্বার্থ রক্ষা করা। পরে প্রয়োজনে এ বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হতে পারে মুজিব বাহিনী। কোন সন্দেহ অথবা ভুল বোঝাবুঝির উদ্রেক যাতে না হয় তার জন্য যুক্তি হিসাবে প্রচার চালানো হবে। এ বাহিনী সৃষ্টি করা হয়েছে বিশেষ এক প্রয়োজনে। শেখ মুজিবকে পাকিস্তানের কারাকুঠির থেকে মুক্ত করে আনার জন্য এদের দায়িত্ব দেয়া হবে। রিক্রুটমেন্টে সাহায্য করার জন্য ভারতীয় সরকার ইতিমধ্যেই 4 জন যুব ও ছাত্রনেতাকে সিলেক্ট করে নিয়েছে। তারা হলেন জনাব শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক এবং জনাব তোফায়েল আহমদ। পরবর্তীতে তারা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে 4 খলিফা বলে পরিচিতি লাভ করেন। RAW রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ভারতীয় গোয়েন্দা এজেন্সির প্রধান জেনারেল ওবান সিং এর সার্বিক তত্ত্বাবধানে দেরাদুনের অদূরে চাকুরাউল এদের ভারতীয় সেনা বাহিনীর বিশেষ সদস্যরা ট্রেনিং দেবে। ট্রেনিং পর্যায়ে এবং পরবর্তীকালে ওদের রিঅর্গানাইজ করার দায়িত্বে ভারতীয়দের সাথে আমাদেরও থাকতে হবে। মানে পর্যায়ক্রমে আমরাও হয়ে পড়ব মুজিব বাহিনীর সদস্য। আমাদের কথা শুনে কর্নেল ওসমানী সস্তিত হয়ে গেলেন। হতবাক হয়ে বললেন, ও স্ট্রাঞ্জে, এই সমস্ত ব্যাপারে আমি কিছুই জানি না। আই মোস্ট ফাইন্ড আউট ফ্রম প্রাইম মিনিস্টার ও মুজদেস চাকাও। অবশ্যই তা আপনাকে জানতে হবে, তবে সেটা করতে হবে বিশেষ সৎকর্তার সাথে। অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার, তাই বুঝে শুনে কথা বলতে হবে আপনাকে। জনাব তাজউদ্দিনের সাথে আপনার আলাপের পরই না হয় আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। সেদিনের মতো আমাদের একান্ত বৈঠক শেষ হলো। কর্নেল ওসমানী শুভরাত্রি জানিয়ে চলে গেলেন। আমরা তার ঘরের অপর প্রান্তে মেঝেতে বিদ্যানা পেতে 3 জনই শুয়ে পড়লাম।
পরদিন সকালেই কর্নেল ওসামানী জনাব তাজউদ্দিনের কাছে গিয়ে গত রাতের আলোচনা সম্পর্কে আলাপ করে ফিরে এসে জানালেন, প্রধানমন্ত্রীও এ ব্যাপারে কিছুই জানেন না। এ কি করে সম্ভব? দিল্লিতে আমাদের বলা হয়েছে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী এ ব্যাপারে সবকিছুই জানেন। নো বইস চা ইস as much as in dar as I am, and I don't think চা is lying। এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে তিনি যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন। অফ কোর্স নট এক্সপোজিং এনিওয়ান। তোমরাও যদি আরও কোন তথ্য সংগ্রহ করতে পার তবে আমাকে জানাবে। প্রাইম মিনিস্টার ওয়ান্টস টু কাউ এভরিথিং অ্যাবাউট দিস নেফারিয়াস প্ল্যান। তোমাদের ব্যক্তিগত কার্যক্রম সম্পর্কে ভেবেচিন্তে আমাকে জানিও তোমরা কি করবে, বললেন তিনি। এখানে পাঠকের জ্ঞাতার্থে বিএলএফ পরবর্তীকালে মুজিব বাহিনী গঠন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW রিসার্চ এবং অ্যানালাইটিক্যাল উইং সম্পর্কে জেনারেল অরোরার বক্তব্য তুলে ধরা হলো। মুজিব বাহিনী এমন এক বাহিনী যা মুক্তি বাহিনী থেকে ছিল একেবারেই আলাদা। আমি এই বাহিনী সম্পর্কে কিছুই জানতাম না। একদল ছাত্র যারা নির্বাচনের সময় মুজিবের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে তারা অর্থাৎ আওয়ামী লীগের এই তরুণ অংশ আমাদের ইন্টেলিজেন্সকে জানায় তারাই মুজিবের প্রকৃত সমর্থক। তাদেরকে ট্রেনিং দিয়ে পাঠালে তারা মুক্তিযোদ্ধাদের চেয়ে ভালো যুদ্ধ করতে পারবে। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না। তবে মুক্তি বাহিনীর সাথে যখন তাদের গোলমাল হয় তখন প্রবাসী সরকার তাজউদ্দিনের সরকার এ বাহিনী সম্পর্কে আমার কাছে জানতে চায়। আমি আমাদের চিফ অফ স্টাফ জেনারেল মানিক শ এই ব্যাপারে জানাতে বলি। তিনি আমাকে জানান যে ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW এই বাহিনী গড়ে তুলেছে। এই বাহিনী নিয়ে সমস্যা যখন বাড়তে থাকে তখন দুর্গা প্রসাদ ধর ইন্দিরা গান্ধীর তৎকালীন মুখ্য সচিব আমাকে জানালেন, মুজিব বাহিনীর ব্যাপারটা বাংলাদেশ সরকারকে না জানানোর কোন বিশেষ সিদ্ধান্ত নেই। ব্যাপারটা পরিস্থিতির জন্যই বর্তমানে গোপন রাখা হয়েছে মাত্র। বাংলাদেশ যুদ্ধের স্মৃতিচারণ শিরোনামে নিখিল চক্রবর্তীকে প্রদত্ত সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারের বিবরণ থেকে বোঝা যায় প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে সত্যিই ভারত সরকার এবং এই বাহিনী গঠনের ব্যাপারে অন্ধকারেই রেখেছিল নিজেদের স্বার্থে। ঐতিহাসিক সিদ্ধান্ত জাতির সাথে বেইমানি করে এর হাতে বড় হতে মন আমাদের বিদ্রোহী হয়ে ওঠে। আমরা আমাদের সিদ্ধান্ত কর্নেল ওসমানীকে জানিয়ে দিলাম। ভারতীয় নীল নকশার সঙ্গে সরাসরিভাবে জড়িয়ে পড়তে চাই না আমরা। রাজনৈতিক একটি দলের স্বার্থ রক্ষা করার জন্য গঠিত ঠেঙ্গারে বাহিনীর নেতা হওয়ার খায়েশ নেই আমাদের তিনজনের একজনেরও। আমরা এতদূর থেকে জীবনের ঝুঁকি নিয়ে এসেছি অন্য মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য। স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা হিসেবেই যুদ্ধ করব আমরা। কর্নেল ওসমানীর সাজেশন অনুযায়ী গেরিলা অ্যাডভাইজার হয়ে সেক্টর কমান্ডারদের সাহায্য করে মুক্তিফৌজ অনিয়মিত বাহিনী গঠন করার দায়িত্ব নিয়ে তখনই কাজে যোগদানের সিদ্ধান্ত জানালাম আমরা। কর্নেল ওসমানী আমাদের জবাবে খুশি হলেন, কিন্তু প্রশ্ন দেখা দিল ভারতীয় কর্তৃপক্ষকে কি বলা যায়। তারা যদি জানতে পারে আমরা ইচ্ছাকৃতভাবে তাদের ইচ্ছার বিরোধিতা করেছি তবে অবস্থা গুরুতর হয়ে উঠবে। অনেক চিন্তাভাবনা করে কর্নেল ওসমানী ঠিক করলেন, যদি প্রশ্ন উঠে তবে ভারতীয় কর্তৃপক্ষকে তিনি বলবেন বিএলএফ কিংবা মুজিব বাহিনীর মতো রাজনৈতিক একটি বাহিনী তৈরি করার দায়িত্ব সার্বিকভাবেই থাকা উচিত রাজনৈতিকভাবে সচেতন পরীক্ষিত ব্যক্তিবর্গের হাতে। প্রধানমন্ত্রী এবং তার মতে আমাদের তিনজনের একজনেরও সে ধরনের রাজনৈতিক ওরিয়েন্টেশন অথবা কমিটমেন্ট কোনোটাই নেই। Charifori are not it for such as important assignment. Some more politically conscious persons have to be found or to lead such a high life for সময় মতো তাদের এ যুক্তি ভারতীয় কর্তৃপক্ষ মেনে নিয়েছিলেন। ফলে চার খলিফাকে দায়িত্ব নিতে হয়েছিল ভারতীয় বাহিনীর সহায়তায় বিএলএফ তথা মুজিব বাহিনী গড়ার। আমরা মুক্তি পেয়েছিলাম রাহুগ্রাস থেকে। আমাকে গেরিলা অ্যাডভাইজার টু দ্য সেক্টর কমান্ডার হিসাবে ৮ নং এবং ৯ নং সেক্টরে পোস্টিং অর্ডার ইস্যু করে দেন কর্নেল ওসমানী। মতিকেও একই দায়িত্ব দেয়া হল ১০ এবং ১১ নং সেক্টরে।
নূরের সব যুক্তিকে খণ্ডন করে প্রায় জোর করেই তাকে কর্নেল ওসমানী পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে নিয়োজিত করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগের আভ্যন্তরীণ কলহকে কেন্দ্র করে বহুমুখী চক্রান্তের সূচনা ঘটে।